স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ, পৃথিবীর বুকে বিস্ময় আমার ছোট্ট বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী তাদের পাশাপাশি এই অগ্রযাত্রায় সবচেয়ে বলিষ্ঠ অবদান এদেশের সাধারণ মানুষের, আমজনতার। আর তাই আমজনতার কথা বলতেই স্বাধীনতার মাসে আবারও ফিরে এলাম রাজনীতির দ্বিতীয় অধ্যায় নিয়ে। এই অধ্যায় আমজনতার। দর্শক, যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। হ্যাঁ, আমাদের দায়বদ্ধতা আছে এদেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ। কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা, এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামী সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা। আর পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, আজকের বিষয় রোজার আগে মূল্যবৃদ্ধি অনিবার্য নাকি কারসাজি। আমাদের সঙ্গে আছেন টিপু মুন্সি এমপি, মাননীয় মন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয়। তার কাছে আমি জানতে চাই, আপনি নাকি বলেছেন আমাদের কারণেই আসলে জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়, আমাদের কারণে মানে বাড়ির বউ যারা আছে তারা নাকি আগে থেকে, রোজার আগে থেকে জিনিসপত্র সব মজুত করতে বলে এবং সেই কারণে প্যানিক বাইং হয়, সেই কারণে জিনিসপত্রের দাম বেড়ে যায়, এরকম কথা বলেছেন আপনি? আমি যেটা বলি, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমি যেটা বলেছি যে অনেক সময় রমজান মাস শুরু হওয়ার আগেই কেনার একটা টেন্ডেন্সি থাকে সবার মধ্যে, যে একটু আগে থেকে কিনে রাখি, পরে দাম বেড়ে যেতে পারে, যার জন্য রোজা শুরু হওয়ার 7 দিন আগে থেকেই বাজারে চাপ পড়ে। এই কেনার টেন্ডেন্সিটা কিছুটা এই চিন্তা থেকে হয় যে যদি দাম বেড়ে যায় রোজা শুরু হলে, এটা এই চিন্তা থেকে অনেকেই ভয় পান যে হয়তো বেড়ে যেতে পারে, যার জন্য হঠাৎ করেই বাজারে চাপ পড়ে। আমরা যেটাকে বলি প্যানিকটা, চিন্তা থেকে বা দুশ্চিন্তা থেকে দাম বাড়তে পারে তাই কেনা, যার জন্য হঠাৎ করে চাপ পড়ে। তার ফলে দেখা যায় সাপ্লাইটা কভার করতে পারে না, দামটা বেড়ে যায়। মাননীয় মন্ত্রী, এই যে আপনি টেন্ডেন্সির কথা বলছেন বা এই যে আশঙ্কার কথা বলছেন, এই আশঙ্কা যদি প্রতিবারই করা হয় তার মানে কিন্তু ব্যর্থতার দায় আপনার কাঁধেই পড়ে। তার মানে এখনো পর্যন্ত আপনি যারা ক্রেতা তাদেরকে আশ্বস্ত করতে পারেননি যে রোজা আসলে আসলে দাম বাড়বে না। এটা কি বলবো ব্যর্থতা? এটা ধারাবাহিকভাবে চলে আসছে, এটা আমাদের মানসিকতা, যে আগের থেকে কিনে রাখার একটা টেন্ডেন্সি বহুকাল ধরেই চলে আসছে। স্বাভাবিকভাবেই যে কথাটা, যেমন ধরেন এই রোজা আসার আগের থেকেই আপনারা টেলিভিশন চ্যানেল বিভিন্ন জায়গায় এমনভাবে কথা বলা শুরু হয় যেন রোজা মাসের দামটা বেড়েই যাবে, এবং যার ফলে সাধারণ মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে যে হয়তো বা বেড়ে যাবে। আমরা যদি এই আগে থেকে এইসব কথা বলতে একটু কম বলতাম তাহলে হয়তো বা এই প্যানিক বাইংটার কথাটা আসতো না। কিন্তু আজকে দেখেন, এখনও 1 মাস বাকি আছে রোজা শুরু হতে। আরও 1 মাস আগে থেকেই কিন্তু আমরা সবাই বলতে শুরু করেছি রোজায় দাম বেড়ে যাবে কিনা, রোজার দাম ঠিক থাকবে কিনা, রোজায় সাপ্লাই ঠিক থাকবে কিনা। এইসব কথাটাই কিন্তু অনেকখানি প্রভাব বিস্তার করে যে রোজার আগেই কেনা, মানে আগেই কিনে ফেলি। ওই প্রথম সপ্তাহটা, গতবারের চিত্রটা যদি একটু বলি, গতবার কিন্তু সারা রমজান মাস জুড়েই কিন্তু দামটা স্বাভাবিক ছিল। তো এটাও সত্যি কথা, রোজা শুরু হওয়ার 7-8 দিন আগে থেকে দাম কিছুটা বেড়েছিল, কিন্তু রোজা শুরু হওয়ার দিন থেকেই দামটা স্বাভাবিক পর্যায়ে ছিল, এটা বলতে পারি। জি, আপনি যদি গতবারের কথা বলেন তাহলে আসলে গত বছরটা পুরো পৃথিবীর জন্যই একটা এক্সেপশনাল ছিল। সেই উদাহরণ আসলে এখানে কতটুকু প্রযোজ্য আমি ঠিক জানি না, কেননা গতবারের রোজা মানুষের অন্যরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। তার আগের বছরের কথা যদি বলেন, 2019-এর কথা, 2018-র কথা, তার আগের কথা, প্রতি বছরই আসলে সব সময় রোজার সময় পণ্যের দাম বৃদ্ধি হয়, এটাই দেখে এসেছি বা এটাই হয়ে এসেছে। আপনি যেটা বললেন যে আমরা এত আগে থেকে কথা বলা শুরু করি, সেটাও অনেকটা প্রভাব পড়ে। বিষয়টা কি আসলে এরকম, নাকি দাম বৃদ্ধি পাওয়ার পর আমরা আসলে কথা বলতে শুরু করি? আপনি দেখেন, এখনও আজকে শবে বরাতের চাঁদ দেখা গেছে, সেই সঙ্গে আরও অনেক কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর 1 মাস পর রোজা। এই টার্গেট রেখেই কি ধাপে ধাপে ধীরে ধীরে আসলে পরিকল্পনার অংশ হিসেবে রোজায় বেশি প্রয়োজন হয় এমন পণ্যের দাম বাড়ছে এমন করে যেন ভোক্তারা আসলে পণ্যমূল্য বৃদ্ধি নিয়ে ঠিক রোজার সময় আর অভিযোগ করার সুযোগ না পায়? কারণ এবারে পণ্য অনেক আগে থেকে বাড়ছে। দেখেন, যখন চালের দাম বাড়লো,
তেলের দাম বাড়লো, পেঁয়াজের দাম বাড়লো, তখনই কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা বলা শুরু করলাম। এর আগে কিন্তু আমরা এগুলো নিয়ে কথা বলিনি। পেঁয়াজের দাম বেড়েছে বলেই পেঁয়াজের দাম নিয়ে কথা বলেছি। মাননীয় মন্ত্রী, হ্যাঁ, পেঁয়াজের দামটা তো হঠাৎ করে বেড়েছে সেটা ঠিক, কিন্তু রমজান যেটা আসছে সেটা কিন্তু আমরা জানি যে আর এতদিন পরে রমজান শুরু হবে, সেই জন্যই বললাম কথাটা। আর পেঁয়াজের দামের পিছনে তো হঠাৎ করে বাড়ার পিছনে অন্য কোনো কারণ ছিল, সেটা কিন্তু বলে কয়ে আসেনি। যেমন রমজানটা বলে কয়ে আসে যে ওই সময় রমজান শুরু হবে, তার ফলে এইটা। আর যখন ইসের দাম, পেঁয়াজের দাম বেড়ে গেল, সেটা হঠাৎ করে কিছু কারণের জন্য। যেমন ভারত থেকে আমরা পেঁয়াজ আনি, আমাদের যে ইম্পোর্ট হয় তার 90% পেঁয়াজ ভারত থেকে আসছে, আর সেই ভারত বন্ধ করে দেওয়ার সাথে সাথেই পেঁয়াজের দামটা বেড়ে গেল, যেটা বন্ধ করার আগের দিন পর্যন্ত কিন্তু জানা যায়নি যে পেঁয়াজের দামটা মানে তারা বন্ধ করে দেবে। যার জন্য পেঁয়াজের এক্সাম্পল আর রমজানের এক্সাম্পলের একটা আলাদা জিনিস। একইভাবে যেটা বলতে চাচ্ছেন অন্যান্য জিনিসের কথাও, যেটা ফিক্স থাকে যে ওই সময় ওইটা শুরু হবে, সেই জন্যই বললাম যে রমজানেরটা আগে থেকে বলার কারণে মানুষের মধ্যে কিন্তু একটা চিন্তা শুরু হয়ে যায় যে ওই সময় বোধহয় বেড়েই যাবে, যার জন্য আগে। গতবারের কথা যে বললেন সেটা ঠিক, গতবারের আগের বারও কিন্তু দামটা বাড়েনি, একই রকমই ছিল। তবে দু একটা আইটেম যে বাড়ে না সেটা বলবো না, স্বাভাবিকভাবেই কোনো একটা জিনিসের প্রতি একটু টান বাড়ে, কেনা শুরু হয় বেশি করে, সেটা প্রথম কয়েকদিন হয়, তারপরে আবার স্বাভাবিকভাবেই চলে আসে। গত 2 বছর ধরেই কিন্তু রমজান মাসে তেমনটা দাম বাড়েনি। আর পেঁয়াজের কথা বারবার ঘুরে আসছে যে পেঁয়াজ রেকর্ড ছুঁয়েছিল দামে, এবং তার জন্য আমাদের সবচেয়ে বড় কারণ যে ভারতের উপর ডিপেন্ডেন্সি, আমাদের ইম্পোর্ট ওই পেঁয়াজটা, এবং ভারত হঠাৎ করেই বন্ধ করে দিয়েছিল। চালের দাম কেন বাড়ছে? চালের দাম কেন বাড়ছে বাণিজ্য মন্ত্রী? এখন তো আসলে রমজান ঠিক রোজার আগে আগে 1 মাস আগে চালের দাম যে বাড়ছে, তেলের দাম বাড়ছে, সয়াবিন তেলের দাম বাড়ছে, সেটা কেন বাড়ছে একটু ব্যাখ্যা দিবেন কি? আমি চালের ব্যাপারটা আমাদের মন্ত্রণালয় হ্যান্ডেল করি না। আমি অহেতুক কথা বললে খাদ্য মন্ত্রণালয়, আমার নলেজের অভাব থাকতে পারে, কারণ চালটা পুরোপুরি খাদ্য মন্ত্রণালয় কন্ট্রোল করে। হ্যাঁ, আমি যেটা কিন্তু সরকারের ভেতরের অংশ, সরকারের অংশ হিসেবে আপনার তো কিছুটা জানার কথা, আপনি তো সেই ব্যাখ্যাটা দিতেই পারেন দর্শকদের। আমি ব্যাখ্যাটা দিতে পারলে সেটা যদি ঠিক না হয় বা কোনো কারণে যেটা ঘটছে তার থেকে যদি ডিফারেন্ট হয়, তাহলে কিন্তু ভুল বোঝাবুঝির অবকাশ থাকে। আসলে যিনি যেটা হ্যান্ডেল করেন তার উত্তর দেওয়াটাই তো আমি মনে করি সমীচীন, না হলে অনধিকার চর্চা হয়ে যাবে, যেটা আমার নলেজের বাইরেও থাকতে পারে। তবে চালের দামের পিছনে চাল আমাদের এবার সংগ্রহ কম হয়েছে, আর এটুক সাধারণভাবে বলতে পারি 4-5 বার বন্যার কারণে যে উৎপাদন টার্গেট ধরা হয়েছিল সেটা কিন্তু হয়নি, যার ফলে চালের কিছুটা প্রভাব পড়েছে। এবং এটা আপনারা সবাই দেখছেন যে চাল বাইরে থেকে ইম্পোর্ট করতে হচ্ছে, আমরা করছি, যার জন্য দামে কিছুটা পড়েছে। এর বেশি ডিটেইলটা আমি বলতে পারবো না, আমার জানা নেই। আর যেটা তেলের কথা বললেন সেটা বেড়েছে, কোনো সন্দেহ নাই, কারণ আমাদের দেশে যে তেল আমরা ব্যবহার করি সেটা 90% তেল, 95% তেল কিন্তু আমাদের বাইরে থেকে এনে চলতে, আমাদের নিজেদের তেল নাই। তো সেই যে আনতে হয় 90 বা 95%, যেখান থেকে আনি সেইখানে গত 6 বছরের যদি হিসাবটা আপনারা দেখেন, এবং আপনারা অনেক খবর তো রাখেন, যেখানে 700 টাকা, 650 থেকে 700 টাকা ডলার ছিল প্রাইস বা টন, সেটা কিন্তু এখন গতকালকে এটা 1200 ক্রস করেছে। গত 6 মাস ধরে গ্র্যাজুয়ালি কিন্তু বেড়ে আসছে। আর যার ফলে যেহেতু আন্তর্জাতিক বাজারের দরের উপর নির্ভর করতে হয়, সেহেতু সেইটা মেনটেন করতে গিয়েই কিন্তু আমাদের দেশেও তেলের দাম অনেক বেড়ে গেছে। এটাই হলো মুদ্রা কথা, সোজা ভাষায় বলা যায় যে আমাদের ইম্পোর্ট নির্ভর। বাণিজ্য মন্ত্রী, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি তেলের দাম বললেন আন্তর্জাতিক বাজারে যখন বাড়ে তখন আমাদের এখানেও বাড়ে, কিন্তু আন্তর্জাতিক বাজারে যখন কমে তখন কি আমরা খুব বেশি কম পাই? দেখেন $700 আর $1200 কতখানি তফাৎ। যখন $700 ছিল তখন কি আমরা ওই পরিমাণ কমে, যতটা দেশের বাইরে কম ছিল, $700 আর $500 মধ্যে কিন্তু $700 আর $1200 মধ্যে কিন্তু $500 একটা তফাৎ। কিন্তু এত বড় তফাৎ কি আসলে আমরা আমাদের বাজারে পেয়েছি? এতটা কম পেয়েছি? এখন আপনি বলছেন $1200, কিন্তু এখন আমরা যে সয়াবিনটা ব্যবহার করছি সেটা কি আজকাল এসেছে? তেল আসতেও তো একটা সময় লাগে। যখন $700 ছিল বা
তার চেয়ে এখনকার চেয়ে কম ছিল, সেই সময়কার তেলটাই তো আমরা ব্যবহার করছি। কারণ আমি যতদূর জানি, আমি তো খুব বেশি বুঝি না, কিন্তু এতটুকু বুঝি যে তেল ও বিদেশ থেকে আনতেও একটা সময় লাগে। তো বাইরে এখন বেড়ে গেল, হুট করে আমাদের দেশেও কি করে বেড়ে যায়? আচ্ছা, বাইরে কিন্তু এখন বাড়েনি। আপনি যদি লক্ষ্য করে থাকেন আমার কথাটা, আজকে থেকে 6 মাস আগের কথা আমি বলেছি। আমাদের দেশে তেল আসতে বাইরে থেকে লাগে 40 দিন, যদি সেটা আর্জেন্টিনা বা ওই দিক থেকে আসে। আর মালয়েশিয়া থেকে যদি আসে তাহলে 15 ডেজেই আসে। আমাদের দেশে যে বাজারের তেলটা, তার একটা দাম কিন্তু আমাদের বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের সাথে বসে ফিক্স আপ করে ট্যারিফ কমিশন। সেটার একটা সিস্টেম আছে, যে সিস্টেমে এটা ফিক্স আপ করা হয় যে কত দাম, আমাদের ল্যান্ডেড কস্ট কত, তারপরে কি পরিমাণ তারা প্রফিট করবে, কি পরিমাণ ডিউটি দেবে, ক্যারিং কস্ট কি, এটার একটা ফ্রেম আছে। সেই ফ্রেমে ফেলেই কিন্তু দাম ফিক্স আপ করা হয়। অতএব সবসময় কিন্তু, যেমন ধরেন গত কয়েকদিন আগে, দিন 15-20 আগে যখন দাম ফিক্স আপ করা হয়েছিল, তখন যে বাজার ওখানে মূল্য ছিল তার উপর নির্ভর করে কিন্তু অ্যাড করা হয়েছে সব কিছু, তারপর একটা দাম দেওয়া হয়েছে। আপনি যে কথাটা বললেন এটা ঠিক, যে আজকে দাম বাড়লে পরে সেটা তো আসতে সময় লাগে 40 দিন, তার পরের দিনই আমাদের এখানে বেড়ে যায়। এটা ঠিক যে ব্যবসায়ীরা এই সুযোগটা নেয়। কখনো কখনো তারা এই আসতে সময় লাগবে, কিন্তু তারা দেরি করে না, জানে দাম বাড়বে সামনে, সেই সময় দামটা বেড়ে যায়। এইটা আমাদের লক্ষ্য করার ব্যাপার, এটা আমরা চেষ্টা করি। কিন্তু এর উল্টো একটা দিকও অনেক সময় বিবেচনায় আনতে হয় আমাদের। কখনো কখনো বিবেচনায় আনতে হয়, মানে এই ঘটনাটা ঘটে যখন ধরেন এই যে পেঁয়াজের কথা, পেঁয়াজের যখন দাম বাড়লো, ব্যবসায়ীরা অনেকেই কিন্তু 37 টাকা থেকে 40 টাকা দরে ইজিপ্ট থেকে, টার্কি থেকে পেঁয়াজ এনেছিল। কিন্তু দেখেন তারপরে 1 মাসের মধ্যে পেঁয়াজের দাম যখন এসে পৌঁছালো, ভারত উইথড্র করলো, তখন কিন্তু সেই পেঁয়াজের দাম নেমে আসলো 20 টাকা 22 টাকাতে। এই ব্যবসায়ীরা তখন কিন্তু স্ট্রেইট হয়ে প্রতি কেজিতে 16 থেকে 18 টাকা লোকসান করেছে। তো এটা ব্যবসায়ী নেওয়া। আমাদের যেটা মন্ত্রণালয়ে আমরা চেষ্টা করতে পারি যে কোনটা হওয়া উচিত, তবে 100% যে সবসময় কন্ট্রোল করা যায় তা তো নয়। এই বিশাল মার্কেট, যার ফলে কিন্তু আমাদের ভোক্তা অধিকার সহ বিভিন্নভাবে চেষ্টা করি যাতে করে সেটা স্বাভাবিক পর্যায়ে রাখা যায়, বা যা লজিক্যাল সেই পর্যায়ে রাখা যায়। তবে সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা কখনো কোনো সুযোগ নেয়, আবার ব্যবসার কারণে অনেক সময় তারা লোকসানও করে, এটাও মানতে হবে। ব্যবসার কারণে লোকসান, বিশেষ করে পেঁয়াজের ব্যবসায় লোকসান হয়েছে, আমি আপনার এই কথাটা আসলে খুব পরিষ্কার বুঝতে পারিনি। আমি হয়তো এই বিষয়ে আবার আরেকবার আপনার কাছে আসবো এবং আপনার সঙ্গেই বেশি কথা আসলে আজকে বলতে হবে। আরেকটি বিষয় আমি স্পষ্ট হতে পারিনি, আমি কিন্তু আপনাকে প্রশ্ন করেছিলাম যে রোজার আগে এইবারে ব্যবসায়ীরা বুদ্ধি করে বেশি আগে থেকে 1 মাস আগে থেকেই ধাপে ধাপে আসলে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে কিনা, যেন রোজার সময় ক্রেতা সরাসরি অভিযোগ না করতে পারে যে এই হঠাৎ করে দাম বাড়লো, সেই জন্য ধাপে ধাপে আগে থেকে দাম বাড়লো কিনা। এই দুটো প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে পরিষ্কার হব। কিন্তু তার আগে আমি অধ্যাপক ডক্টর এম শামসুল আলম, উপদেষ্টা কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব, তার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আপনি আসলে বাণিজ্য মন্ত্রীর এই কথার সাথে একমত কিনা? গত 2 বছর মানে 2020-এর হিসাব বাদই দিলাম, সেটা অন্যরকম একটা বছর, 2019 বা 18-তে রোজার মধ্যে তেমন নাকি খুব একটা দাম বাড়েনি। আপনি এটার সাথে একমত কিনা সেটা যেমন জানতে চাই। আমি ছোটবেলা মানে যখন থেকে সাংবাদিকতা শুরু করি তখন থেকে একটি প্রশ্ন সবসময় করে এসেছি, এখনও এই প্রশ্নই আমাকে করতে হয়, যে কেন পৃথিবীর সব দেশে উৎসবে বা বড় আয়োজনে সব কিছুর দাম কমে, আর আমাদের দেশে কেন দাম সবসময় উৎসবে বাড়ে? এই প্রশ্ন আসলে কতদিন করতে হবে আমি জানি না, কিন্তু যতদিন পর্যন্ত আসলে পরিস্থিতি স্বাভাবিক না হয় প্রশ্ন তো করতেই হবে। আমি প্রথমেই মন্ত্রী মহোদয়কে অভিনন্দন জানাচ্ছি যে তিনি দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয় নিয়ে কথা বলতে মিডিয়ায় এসছেন, প্রশ্ন উত্তরে জবাব দিচ্ছেন, এবং তিনি যা বলেছেন স্পষ্টই বলেছেন, সেটাতে আমরা সমর্থন করি আর না করি, একমত হই আর না হই। আমি এটাকে সুযোগ হিসেবে নিচ্ছি। ভোক্তাদের পক্ষ থেকে মন্ত্রী মহোদয় পর্যন্ত পৌঁছানো অনেক কষ্টের ব্যাপার। আজকে উনি এসছেন, সবার সামনে উনি কথা বলবেন, সবাই কথা বলবে, আমিও বলবো। প্রথম যে কথাটি শুরুতেই বলতে হয় যে দ্রব্য মূল্যের ব্যাপারে ভোক্তার মৌলিক যে অধিকারটা রয়েছে, যে অধিকার সুরক্ষা দেওয়া হচ্ছে ভোক্তা অধিকার সুরক্ষা আইনের আওতায়,
ভোক্তা অধিদপ্তর ফিল্ডে মাঠ পর্যায়ে কাজ করছে। আইনের অনেক সীমাবদ্ধতা আছে, তবে প্রতীকী অর্থ হলেও তারা এই আইনটাকে সমুন্নত রেখেছে। সেই আইনের যথাযথ সুবিধা আমরা পাচ্ছি না, তবে আইন বলছে, রাষ্ট্র বলছে ভোক্তার অধিকার সুরক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব, সরকারের হাত দিয়ে সেটা বাস্তবায়ন হবে। এখন বাস্তব অবস্থায় ফিরে আসার ব্যাপারটাকে যদি এভাবে বলি যে ভোক্তা সেবা কেনে, পণ্য কেনে, সেখানে সঠিক দামে, সঠিক মাপে এবং সঠিক মানে পণ্য বা সেবা পাওয়া ভোক্তার মৌলিক অধিকার। এখন প্রশ্ন হচ্ছে যে যাই বাজারে বিক্রি হোক না কেন, বাজারে যদি সুস্থ প্রতিযোগিতা থাকে, সঠিক প্রতিযোগিতা থাকে, তাহলে বাজার মূল্য নিয়ন্ত্রণ করবে। সেই মূল্য নিয়ন্ত্রণ আমাদের মার্কেটের যদি চরিত্র দেখি, তাহলে সেই মূল্য নিয়ন্ত্রণ বাজার করতে পারে না। বাজার জিম্মি হয়ে আছে ব্যবসায়ীদের হাতে। ব্যবসায়ীরা যখন খুশি তখন মূল্য নিয়ন্ত্রণ করতে পারে। এই বিষয়টি মোটামুটিভাবে বলা যায় স্পষ্ট আমাদের বাজারের চরিত্র। বাণিজ্য মন্ত্রণালয়ের সব ক্ষেত্রে মন্ত্রী মহোদয় বলেছেন, যেমন খাদ্যের ব্যাপার মন্ত্রণালয়ের, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, কিন্তু ব্যবসা যা কিছুতে হয় সেটা বাণিজ্যেরই ব্যাপার। যেহেতু আমি মনে করি এই বিষয়টি একটি অস্পষ্টতা, সমস্যা সৃষ্টির মৌলিক কারণ, এবং নানা মন্ত্রণালয়ের হাতে ভোক্তাদের অধিকার যদি সংরক্ষিত হয়, তাহলে ভোক্তা অধিকার সুরক্ষার ব্যাপারের যে সেবাটা, সেটা যদি ওয়ান স্টপ না হয়, তাহলে ভোক্তা যে প্রতিকার পায় না, এই অবস্থাটা মন্ত্রী মহোদয়ের কথাই পরিষ্কার হয়েছে। এখন আমরা ফিরে আসি যে কথাটা দ্রব্য পণ্য মূল্য নিয়ে। এবার মন্ত্রী মহোদয় বলেছে ট্যারিফ কমিশন মূল্য নির্ধারণ করে দেয় ব্যবসায়ীদের নিয়ে। আমি ভোক্তা, আমার বাজারে যাচাই বাছাই করার অধিকার আছে যে পণ্যটা কিনতে এই দামটা সঠিক কিনা সেটা বাছাই করা, যাচাই করা, এবং আমি যদি সেই সুযোগ পাই, আমি যেন সেই সুযোগ পাই, সেটা নিশ্চিত করবে রাষ্ট্র, ভোক্তা অধিকার আইন। মন্ত্রী মহোদয়ের বক্তব্যই পরিষ্কার হয়েছে যে ভোক্তাদের জন্য সে সুযোগ নেই, রাখা হয়নি। ট্যারিফ কমিশনের চেহারা আমি জীবনে কোনোদিন দেখিনি। নামটা কাগজপত্রে দেখেছি, অফিসটা কোথায় জানি না। এখন আসেন, মাঝে মাঝে দ্রব্যমূল্য যখন বাড়ে, মন্ত্রী মহোদয় নিজেই জানেন যে উনি যাদের সঙ্গে বসেন সেখানে ভোক্তারা থাকে না, ঠকে ভোক্তারা সেখানে থাকে না। এই অবস্থাটার কি পরিবর্তন না করে আমরা কি সব সমস্যার সমাধান করতে পারবো না। এর সমাধান হিসেবে বলা হয়েছে যে বাণিজ্য মন্ত্রণালয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের শিকার। কিভাবে? বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের স্বার্থ, যেহেতু তারা বিনিয়োগ করছে, ব্যবসা করছে, তাদেরকে একটা নিয়ন্ত্রিত আইনের আওতায় তাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে, তাদের স্বার্থ সুরক্ষা দিতে হবে। তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের যেমন আছে, তেমনি ভোক্তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্বও মন্ত্রণালয়েরই। সেখানে দুজনের স্বার্থ একই জায়গা থেকে সংরক্ষিত হতে হলে সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের শিকার হবে। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের শিকার হতে যে ব্যবসায়ীরা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত তাদের অনুকূলে নিয়ে যায়, এই অভিযোগ ভোক্তাদের দীর্ঘদিনের। জি, মন্ত্রী যে কথাটা বলেছেন, হচ্ছে নিয়ন্ত্রণ অনেকখানি ব্যবসায়ীদের হাতে। আমি ডক্টর এম শামসুল আলম, আপনার কথা আবারও শুনবো। আমাদের সঙ্গে আছেন আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। তার কাছে আমি একটু জানতে চাই, বিএনপি আমলেও কিন্তু একই চিত্র ছিল। বিএনপিরও কিন্তু বলার কোনো সুযোগ নেই যে ঈদ রোজায় আমরা পণ্যের দাম স্থিতিশীল রাখতে পেরেছি। তাহলে কি এইরকম কোনো ভাবার সুযোগ আছে কিনা আমজনতার, যে পণ্যের মূল্য বৃদ্ধির এই যে কারসাজি, যেটাকে আমরা কারসাজি বলি, সিন্ডিকেট বলি, এই সব ক্ষেত্রে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ বা একই ফর্মুলায় বিশ্বাসী? আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনি যেভাবে একটা লেভেল টেনে ফেললেন, লেভেলটা মনে হয় ঠিক হলো না। তাহলে আপনাকে স্ট্যাটিস্টিক্স দিতে হবে যে বিএনপির আমলে কতটুকু বেড়েছে আর বর্তমান আমলে কতটুকু বেড়েছে, স্ট্যাটিক্স দিতে হবে যদি আপনি ওটাকে বলেন। কথা হলো যে আজকের যেটা মন্ত্রীর কথার মধ্যে দিয়ে যেটা পরিষ্কার হলো যে আসলে এখানে, এবং আমাদের এখানে আরেকজন যে ইসে আছেন আমাদের ভোক্তাদের পক্ষ থেকে, এই কথাটাই পরিষ্কার যে আজকের
ব্যবসায়ীদের স্বার্থটা যেভাবে সংরক্ষণ করছে আজকে সরকার, ঠিক একইভাবে ভোক্তাদের স্বার্থটা সংরক্ষণ করছে না। পাশাপাশি পাশাপাশি যেটা বললেন যে আন্তর্জাতিক দর বাজারে বেড়ে গেলে বাজারে কোনটা বাড়ছে একমাত্র ওনার মুখে শুনলাম যে তেলের কথা, বাকিগুলো তো বাড়ার খবর আমরা পাই নাই। কিন্তু এটা মেইন বিষয়টাই হলো যে আসলে একটা ম্যানেজমেন্ট, যে ম্যানেজমেন্টটা দরকার সেই ম্যানেজমেন্টটা নাই। উল্টো আমরা দেখেছি যেমনিভাবে সীমান্তে হত্যা হলে আমাদের বিদেশমন্ত্রী দোষ চাপায় আমাদের জনগণের উপরে, অর্থাৎ জনগণ নাকি সেখানে অস্ত্র নিয়ে যায়, এর জন্যই তারা হত্যার শিকার হয়। ঠিক তেমনিভাবে আজকে আমাদের বাণিজ্যমন্ত্রী সাহেব বললেন যে এক সপ্তাহ আগে যেহেতু বাজার করে এর জন্য দ্রব্যমূল্যের বাজার নাকি অনেকটা বেড়ে যায়। আসলে এটা তো কোনো যুক্তি হলো না। এক সপ্তাহের বাজার কেন, এক মাসের বাজারও যদি কেনা হয়, কারণ এটা তো যেহেতু রোজা আসবে, ঈদ আসবে, এগুলোতে আসলে মানুষের কেনাকাটা বাড়বে, সেটা তো সরকারের পরিকল্পনার মধ্যেই থাকবে। এবং সেখানে কি কোথাও মজুতের কোনো অভাব হয়েছে? যে কথাটা আপনি প্রশ্ন করলেন যে আজকের এই জিনিসগুলো বা এই তেল বলি, আজকে অন্যান্য ব্যবহারিক দ্রব্য বলি বা চাল বলি, এগুলো তার এখন আনতেছে না, সেগুলো তো আরও অনেক আগেই আমদানি করা হয়েছে। কাজে সেগুলোর দাম এখন বাড়বে কেন? অর্থাৎ সরকারের এখানে কোনো নিয়ন্ত্রণ নাই। সরকার যদি নিয়ন্ত্রণ রাখতো তাহলে স্বাভাবিকভাবে এটা এইভাবে বাড়তে পারতো না। আর আরেকটা ধানের কথা বলেন, আমাদের মনে থাকার কথা যে সরকার আসলে যে ধানগুলো সরাসরি ক্রয় করার কথা আমাদের সেই কৃষকদের কাছ থেকে, তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে তাদের কাছ থেকে সে সময় ক্রয় করে নাই। আমরা দেখেছি যে আজকে সেই কৃষকরা বিভিন্ন জায়গায় এটা নিয়ে আন্দোলন বন্ধ করেছে যে আমরা দাম পাচ্ছি না। আজকে যে মধ্যসূত্রভোগী যাদের কাছে আজকে বাজারটা ছেড়ে দেওয়া হয়েছে, তারা আমাদেরকে কম দাম দিচ্ছে, আর উপরন্ত সরকার আবার সেগুলো তাদের থেকে বেশি দামে কিনছে, আর তখন যে বাজারে যে সেটা আরও বেশি দামে চলে যাচ্ছে। অর্থাৎ সরকার এখানে যে পরিকল্পনা করা দরকার ছিল যে হ্যাঁ আমি প্রয়োজন বোধে যেখানেই পারি গুডাউন আমরা তৈরি করব, যেভাবেই হোক সৃষ্টি করব, করে আমি যে ধান যে উৎপাদন হয়েছে সেগুলো যাতে তারা ন্যায্য দামটা পায় সেই ব্যবস্থাটা আমরা করব। কিন্তু সরকার সেই দিকে কোনো ব্যবস্থা করে নাই, এবং করে নাই বলে মেনলি হলো যে একটা যে তদারকির জন্য দরকার। আজকে দেখেন হোল রাজনীতিটাই কিন্তু আজকে ব্যবসায়ীদের আজকে নিয়ন্ত্রণে চলে গেছে। আজকে সংসদ দিকে যদি আমরা তাকাই, সেখানেও দেখব যে আজকে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে সেখানে। তো স্বাভাবিক এখানে জনগণের স্বার্থ তো সেভাবে তারা দেখছে না বা সংরক্ষণ করছে না, এবং তারা তো লাভ অ্যান্ড প্রফিটের কথা, মানে লাভ অ্যান্ড লসের কথা তারা চিন্তা করে, অন্য কিছু তো তারা এখানে চিন্তা করে না। এবং চিন্তা করে না বলেই, আর যেহেতু আজকে সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, 30 তারিখের ভোট 29 তারিখে করছে, এই কারণে সরকার উপরে যেমনি জনগণের আস্থা নাই, জনগণের উপরেও সরকারের বিশ্বাস নাই। এবং এই কারণেই যে সরকারও যে একটা ব্যবস্থা গ্রহণ করবে, সেই ব্যবস্থাটা গ্রহণ করার মতো, তার মানে আব্দুল সালাম আপনি বলছেন তদারকির অভাব, পরিকল্পনার অভাব, ব্যবসায়ীদের দখলে সংসদ চলে গেছে, সেই জন্য দাম বৃদ্ধি পায়, তাই তো? আমাদের সঙ্গে আছেন রাজিকুজ্জামান রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য বাসদ। তার কাছে আমি জানতে চাই, জনাব রাজিকুজ্জামান রতন, আমি খেটে খাওয়া মানুষ, আমি কিন্তু আসলে এত কথা বুঝবো না কোথায় ভুল, কোথায় তদারকির অভাব, কি করলে কি হতো। আমি দেখবো যে আমি বাজার করতে গিয়েছি, চাল কিনতে গিয়েছি, কেজিতে 10 টাকা বেশি দিয়েছি, চিনি কিনতে 5 টাকা বেশি দিয়েছি, তেল কিনতে 15 টাকা বেশি দিয়েছি, ডাল কিনতে 10 টাকা, মাংস কিনতে 30 টাকা। আমার সর্বমোট গতদিন বা গত সপ্তাহের চেয়ে কত বেশি টাকা খরচ হলো, আমি কিন্তু এভাবে হিসাব করব। এবং আমি হয়তো কিছুই করতে পারবো না, দিন শেষে আমি ঠিকই আমার পকেটের টাকাটা দিয়ে আসবো। আমি যেটা করবো, আমি মনে মনে বদদোয়া দিব। আমজনতার বদদোয়া কিন্তু খুবই শক্তিশালী। আমজনতার বদদোয়ার জন্য রাজা রাজ্য সব কিছু নাই হয়ে গেছে। এই বদদোয়ার ভাগিদার যারা, তাদের আসলে সম্বিত ফিরবে কবে? ধন্যবাদ। বদদোয়ার শক্তিটা এখন কমে গেছে, কারণ ওই বদদোয়া দিলে একটা আমাদের প্রবাদও আছে না যে মানে দোয়ায় বুড়ো গরু মরে না। তা বুড়ো গরুই যখন মরে না, তখন তো আমাদের ব্যবসায়ীদের তো কিছুই হবে না। ব্যবসায়ীরা বরঞ্চ আরও করবে কি,
তারা এই কিছু তাদের লাভের অংশ ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তারা ভোট কিনবে, ভবিষ্যতে তারা আরও বড় বড় পদে চলে যাবে। আমি যেটা বলতে চাই যে আপনি যে ছোট্ট হিসেবটা দিয়েছেন, আমরাও একটা আমাদের দলের পক্ষ থেকে একটা হিসাব করেছি, বাসদের পক্ষ থেকে, যে এই সময়ে শুধুমাত্র এই সময়ে আমাদের যদি 17টা নিত্য প্রয়োজনীয় দ্রব্য তার যে দামটা বেড়েছে, তাতে একটা 5 সদস্যের নিম্নবিত্ত পরিবারের প্রতি মাসে খরচ বেড়ে গেল 1800 টাকা থেকে 2100 টাকা। এখন কয়জনের প্রতি মাসে 1800 থেকে 2100 টাকা তাদের আয় বাড়লো, ফলে তাদের জীবনের অন্যান্য প্রয়োজন তাদের কমাতে হবে। এখন টিসিবি হিসেব করে দেখালেন যে গত বছরের তুলনায় মোটা চালের 37% দাম বেড়েছে, পাইজামের বেড়েছে 22%, আটা বেড়েছে 11%, ময়দায় 7%। আর গত কয়েকদিনের মধ্যে ব্রয়লার, মানে আমাদের সাধারণ মানুষ যে ব্রয়লার মুরগিটা খায়, সেটা কেজিতে 30 টাকা বেড়েছে। আর যারা একটু মধ্যবিত্তরা তারা আবার এই ব্রয়লার মুরগি খান না, তারা সোনালী মুরগি খান, যেটার কেজিতে বেড়েছে 60 টাকা করে। আচ্ছা, ধরুন আমাদের এই রোজার সময়, রোজার বলা হয়েছে যে রোজার সময় কোনো জিনিসের দাম বাড়বে না, মানুষ সাথে সাথে আতঙ্কিত হয়েছে, তার মানে দামটা বোধহয় রোজার আগেই বেড়ে যাবে। এবং তার ফলাফলটা আমরা দেখলাম, আমাদের বছরে 21 লাখ টন নাকি তেল লাগে, এটা আমাদের মন্ত্রণালয়ের হিসাব। রোজার মাসে লাগে 4 লাখ টন। তাহলে এটা তো আমাদের একটা সাধারণ হিসাব আছে যে রোজার মাসে আমাদের তেলটা বেশি লাগে। আমাদের চিনি বছরে 18 লাখ টন চিনি লাগে, আর রোজার মাসে 3 লাখ টন চিনি লাগে। ছোলা বছরে 80,000 টন লাগে, তার এই 80% লাগে রোজার সময়। পেঁয়াজ এই রোজার সময় নাকি আমাদের 5 লাখ টন লাগে। মসুর ডাল নাকি 80,000 টন লাগে। এটা মন্ত্রণালয়ের হিসাব, তারা বলছে, এটা জানেন। প্রতি বছর রোজা ঘুরে ঘুরে আসে এবং প্রতি বছর এই দামটা বাড়তে থাকে। এবং আমরা একটা কথা এখন চালু করে দিয়েছি যে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়েছেন। বাংলাদেশের সাধু ব্যবসায়ী কোথায় যে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়ান? সাধু ব্যবসায়ীরা কি চুপচাপ বসে থাকেন? তার মানে ব্যবসায়ীরা সবাই মিলেই এই দাম বাড়ান। যে কারণে রংপুরে যখন ওই তারা টমেটো বিক্রি করে 4 টাকা কেজিতে, ঢাকায় সেই টমেটো 20 টাকাতে বিক্রিতে কোনো সমস্যা হয় না। রংপুরেতে আলু যখন 9 টাকা কেজি হয়, ঢাকায় সেটা 25 টাকা বিক্রিতেও কোনো সমস্যা হয় না। আবার ধরুন যেখানে উৎপাদন হয় সেখানে কৃষক দাম পাবে না, আর যেখানে ভোক্তা মানে হচ্ছে ভোগ করে, আসলে বাংলাদেশে ভোগ করে তারা, যারা হচ্ছে দুর্ভোগ, তারা ভোগ করে না, তারা দুর্ভোগ বহন করে। আমরা এই বলা হচ্ছে যে আমাদের একটা প্যানিক বাইং আছে, আসলে প্যানিক বাইং নয়, আমাদের একটা গ্রিডি ট্রেডিং আছে, মানে লোভের ব্যবসা আছে। সে কারণে হয় কি, আচ্ছা একজন মানুষ চিনি কতটা বেশি খেতে পারবেন, তেল এক মাসে কত কিনতে পারবেন? একজন যদি আমরা বলি নিম্নবিত্ত পরিবারে তিনি মাসে 6 লিটার তেল কিনতেন, রোজার মাসে নয় কত কিনবেন? 10 লিটার কিনবেন, 20 লিটার কিনবেন, 30 লিটার কিনবেন, এরকম কি কেনে কেউ? এটাও তো আমরা জানি, জানা যে বাংলাদেশের মানুষ রোজা আসলে আগে থেকে একটু বেশি কিনতে পছন্দ করে। কেন? রোজা রেখে কেউ বাজার করতে চায় না, সেটাও তো আমাদের ট্র্যাডিশন নাকি? না, ট্র্যাডিশন, কিন্তু তাই বলে তো তার পেটটা তো আর হাতির পেট হয়ে যায় না। পেটে তো যতটুকু খাওয়ার ততটুকুই। এক মাসে তিনি যতটুকু খেতেন তার সঙ্গে হয়তো একটু পেঁয়াজি ভাজাভুজি খায় বলে হয়তো তেলের খরচটা একটু বাড়ে, একটু শরবতটা খায় বলে একটু চিনির খরচটা বাড়ে। এর চাইতে তো তার অস্বাভাবিক পরিমাণ খাওয়া তো আর রোজার মাসে বেড়ে যায় না। তিনি কেনেন বাজারে যাওয়ার ঝামেলাটা এড়াবার জন্য, রোজা থেকে বাজার করবেন না বলে রোজার আগে যে বাজারটা করেন, কিন্তু তার প্রয়োজনীয় জিনিসটাই তো তিনি কেনেন। ফলে এইটাকে দোহাই দিয়ে বাজার নিয়ন্ত্রণের দায়িত্বটা এড়াতে চান, এটা কিন্তু ঠিক নয়। এবং ব্যবসায়ীদেরকে যে সুযোগ দিয়ে দেন, ব্যবসায়ীরা অবশ্য তার প্রতিদান ঠিক মতোই দেয়। ব্যবসায়ীরা যে পরিমাণ মুনাফা করে তার ঠিকই প্রতিদান ক্ষমতাসীন যারা তাদেরকে দেন। ফলে যারা ক্ষমতায় থাকে তাদের সঙ্গে ব্যবসায়ীদের সম্পর্ক কখনোই অম্ল হয় না, মধুরই থাকে। আর জনগণের সঙ্গে যে তিক্ত সম্পর্কটা তৈরি হয়, জনগণ সেই ক্ষোভের বহিঃপ্রকাশটা ঘটাবে কিভাবে? সে নির্বাচনে তো, ভোটের মাধ্যমে তো। সে ভোট ব্যবস্থাটা যখন দুর্বল হয়ে যায়, জনগণের প্রতিবাদের ভাষাটা এবং তার প্রতিবাদ প্রকাশের জায়গাটাও দুর্বল হয়ে যায়। যে কারণেই আমরা দেখছি যে রোজার মাস হয়ে যায় সংযমের মাস, আর সাক্ষাৎ জমের মাস। মানে ব্যবসায়ীরা জমের মতন আবির্ভূত হন, আর জনগণ সেখানে সংযম করতেই থাকেন। সংযমের ছোঁয়া কিন্তু ব্যবসায়ীদের জীবনে খুব একটা আসে না, বরঞ্চ তারা কখনো কখনো আমরা দেখি রোজার মাসে যা লাভ করেন সেটা আবার রোজার শেষে যখন ওই ফেতরা এবং জাকাত দেন, সেখানেও আবার একদল মানুষ, হাড্ডিসার মানুষ, ওই ফেতরা এবং জাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে মৃত্যুর খবরও আমরা দেখি। ফলে সব মিলিয়ে একটা অমানবিক পরিবেশ তৈরি হয়ে যায় রোজার মাসে, সংযমের মাসে। আমরা মনে করি এই জায়গায় একটা গণতান্ত্রিক পরিবেশ যদি থাকতো, রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে সর্বাধিক সুরক্ষা দেওয়া। নিশ্চয়ই সর্বাধিক সুরক্ষাই আমরা চাই। রাজিকুজ্জামান রতন আমাদের সঙ্গে, গোলাম মোস্তফা সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন, তিনি আছেন আমাদের সঙ্গে। আপনি নিশ্চয়ই গোলাম মোস্তফা এতক্ষণকার কথা শুনলেন, একদম সরকারের তরফ থেকেই বলেন বা সাধারণ মানুষের তরফ থেকেই বলেন, সবাই কেন যেন ব্যবসায়ীদেরকেই ভিলেন ভাবে। আপনি কিন্তু মিলার অটো রাইস ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক। চালের যে দাম বাড়লো সেখানে কিন্তু বারবারই একটা কথা ঘুরে ফিরে আসছে। কি আসছে জানেন?
এই যে বাড়তি চালের দাম, মিলাররা মানে আপনার মতো মিল মালিকরাই নাকি কারসাজি করে চালের দাম বাড়ান। কিভাবে বাড়ান? সরকারের হাতে যখন পর্যাপ্ত মজুদ থাকে না, তখন আপনাদের হাতে থাকে, আপনারা কৃষকের কাছ থেকে চাল মজুদ করেন, আবার আমদানি করে যে চালটা আসে সেটাও আপনারা মজুদ করেন। কাজেই চাল থাকে আপনাদের কাছে, যখন বাজারে ক্রাইসিস পড়ে সেই চাল আপনারা সময় মতো ছাড়েন না, এবং যখন দামটা বাড়ে দাম বাড়িয়ে আপনারা সেই চালটা ছাড়েন। সত্য কিনা বলেন। ধন্যবাদ যমুনা টেলিভিশনকে। রোজার আগে সময় উপযোগী একটি আলোচনায় ব্যবস্থা করার জন্য এবং এখানে আমাকে আমন্ত্রণ জানার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। তো আমি আপনাদের কথা শুনছিলাম। রমজানের আগে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার কথাটি বলা হচ্ছে, চালের মূল্য। আমি মনে করছি যে এটি আপাতত মাফ করবেন, চালের যে মূল্য বেড়ে গেছে সেটি এমন কোনো উল্লেখযোগ্য পরিমাণ বাড়ে নাই আমি মনে করি। আপনারা জানেন প্রতি মাসেই প্রতি সময়ে চালের দাম একটু আপ ডাউন করে, তার কিছু কিছু কারণ থাকে। সে কারণগুলি আমরা বলতে পারি যে ধরুন কর্মকর্তা সরকারি যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে সব ইনস্টিটিউশনে বেতন ক্লিয়ার হয়ে যায়। ওনারা বেতন পাওয়ার পরে এই সময়টুকুর মধ্যে তাদের পুরো মাসের চালটা কিনেন, সে কারণে একটি বাজারে চাহিদা সৃষ্টি হয়। আর এই কয়দিনে যেটুকু দাম বেড়েছে এটার পিছনে আরেকটি কারণ ছিল আমি মনে করি যে আমাদের যে ব্যাগ ব্যবহার করা হয়, চটের বস্তা, প্লাস্টিকের বস্তার পরিবর্তে চটের বস্তা ব্যবহারের নির্দেশ দেওয়া আছে। এই চটের বস্তাটি যখন আমরা কিনতে যাচ্ছি, হঠাৎ করে পাটের দাম বৃদ্ধি হওয়ার কারণে আমাদের বস্তাগুলি প্রায় 50% বস্তার দাম বেড়ে যায়। আর এই মুহূর্তে আপনারা জানেন আলু বাংলাদেশের সব অঞ্চল থেকে আলু চাষ হচ্ছে, আলু পরিবহন হচ্ছে। এই পরিবহন সংকটের কারণেও আমাদের চাল ঢাকায় পাঠাতে বা দেশের বিভিন্ন স্থানে পাঠাতে গাড়ি ভাড়াটা একটু বেশি লাগছে। তো এই দুটি কারণে আমি মনে করি আপাতত একটু দাম বেড়ে যাচ্ছে। এই যেটুকু বাড়ছে এটুকু আমরা স্বাভাবিক বলেই মনে করছি। বস্তার দাম কতটুকু বাড়লো আর পরিবহন খরচই বা কত বাড়লো, যে কারণে খুচরা দোকানে নাজির শাইল 65 থেকে 70 টাকা বাড়ছে, এবং এই বাড়াটাকে আপনি খুব বেশি বৃদ্ধি মনে করছেন না? আপনি হয়তো ব্যবসায়ী মানুষ, আপনার অনেক টাকা পয়সা আছে, কিন্তু যেই লোকটা 10,000 টাকা 15,000 টাকা বেতন পায় এবং সেই বেতন দিয়ে 3 জন 4 জন বা 5 জনের সংসার চালায়, তার জন্য কিন্তু অনেক টাকা। গোলাম মোস্তফা, আপনি যে পরিসংখ্যানটি দিলেন 65 টাকা থেকে 70 টাকা, এটা একটি সামান্য একটি ব্র্যান্ডের চাল, যেটাকে বলা হয় কাটারি বা নাজির শাল। আপনি বললেন মোটা চালও কিন্তু 45 থেকে 48 টাকা, মোটা চালও 45 থেকে 48 টাকা, 1 থেকে 2 টাকা কেজি বেড়েছে। আমি সেটাই বলছি, মোটা চাল 45 থেকে 48 টাকা বাড়ার এই যে 3 টাকা কেজিতে বাড়লো, আপনারা দেখেন 50% আমাদের বস্তার দাম বেড়েছে। আগে যে বস্তা আমরা 45 টাকায় কিনতাম সেটি এখন 65 টাকা কিনতে হচ্ছে। তার মানে একটি বস্তাতেই 20 টাকা আমাদের বেড়ে যাচ্ছে। 20 টাকা মিনস কেজিতে প্রায় 50 পয়সার মতো বাড়ছে। গাড়ি ভাড়া সেখানে আরো 1 টাকা বেড়ে যাচ্ছে। আরেকটি বিষয় বলা যেতে পারে, সেটি হলো তারপরে 1.5 টাকা লাভ থাকছে, তাই তো? 3 টাকা বাড়লে সেখান থেকেও বাড়ছে 1.5 টাকা বাড়ছে আপনার হিসাব অনুযায়ী বস্তা এবং পরিবহন মিলে, কিন্তু আপনি সেখানে বেশি রাখছেন 3 টাকা। তার মানে ওই যে বাড়তি বস্তার দাম, পরিবহনের দাম, সেখান থেকেও আপনি 1.5 টাকা লাভ করছেন। আমি একটু সবিনয় বলছি যে এই লাভটা কিন্তু আমরা করছি না। আপনি দেখুন গত 1 মাস আগেও আমরা মিল গেট থেকে পাইকারি মূল্যে যেভাবে চাল আমরা বিক্রি করেছি, এবারেও কিন্তু পাইকারি মূল্যে ওটার সাথে সামঞ্জস্য রেখে চাল বিক্রি করছি। আমাদের মিল গেট থেকে চালের বাজার বাড়ানো হয় নাই, এটি আমি আপনাকে জোর গলায় বলছি। যদি কিছু বেড়ে থাকে সেটি
ঢাকাতে যে সমস্ত আড়তে, বাবুবাজার, বাদামতলী, বিভিন্ন দেশে বড় বড় আড়তগুলিতে যে চালগুলো বাড়ানো হচ্ছে, তারা হয়তো একটি সম্ভাবনা দেখছেন যে এটা বেড়ে যাওয়ার কথা, এই জন্য তার আগের থেকেই হয়তো কিছু চালের দাম বেড়ে দিতে পারে। গোলাম মোস্তফা, আমাকে বলেন আজকে আপনি মিলগেট থেকে কত টাকা দরে মোটা চাল বিক্রি করেছেন সেটা আমাকে বলেন, আমি হিসাবটা বের করছি। আমরা মোটা চাল বিশেষ করে আমার মিল থেকে, বিশেষ করে খুলনা অঞ্চল এবং ঢাকার কিছু প্রত্যন্ত অঞ্চলে চাল বিক্রি করি। আমি আজকে 2000 টাকা বস্তা, অর্থাৎ 50 কেজি চালের মূল্য 2000 টাকা বিক্রি করেছি। 2000 টাকা 50 কেজি। আমি একটা বিরতি নিব, বিরতির 40 পর টাকা এই কেজি। হিসেব নিকেশ নিয়ে কথা হবে আপনার সঙ্গে এবং সবার সঙ্গে। দেখছেন আমজনতা। সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে। আপনারা দেখছেন আমজনতা। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ রোকন, তিনি কুষ্টিয়া থেকে যোগ দিয়েছেন, তিনি বাংলাদেশের নায়ক, তিনি কৃষক, আমাদের জন্য খাবার ফলান। মোহাম্মদ রোকন, আপনার কাছে জানতে চাই, আপনি প্রতি কেজি মোটা চাল কত দরে বিক্রি করেছেন? মানে বস্তা হিসেবে তো বিক্রি করেন, আমাকে একটু হিসাবটা বলেন, আমি হিসাবটা বুঝতে চাই। আমরা তো চাউল বিক্রি করিনি, আমরা ধান বিক্রি করেছেন। জি, ধানের হিসেবটা বলেন। জি, আমরা প্রতি মন ধান বিক্রি করেছি আপনার 950 1000 টাকা পর্যন্ত। আচ্ছা, 950 থেকে 1000। আমি যদি 950 ধরি, সেটা 25 টাকার চেয়েও কম হয়, তাই তো? ধান বিক্রি করেছেন 25 টাকারও কমে, সেই ধান মিলে গিয়ে হয়েছে 40, বাজারে এসেছে 45 টাকা। তাহলে এই যে আমরা শুনি, আমরা প্রায় শুনি, বুঝেছেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুনি যে চালের দাম বেশি দিলে কৃষক তখন ধানের দামটা বেশি পায়, কাজেই চালের দাম বাড়লে এত আসলে হই হুল্লোড় করার কিছু নেই, সেটা আসলে কৃষকের কাছেই শেষ পর্যন্ত যায়। আপনি কি এই কথার সাথে একমত? আসলেই কি চালের দাম বাড়লে সেই টাকা কৃষকের ঘরে যায়? আমরা তো ধান লাগানোর সময় যে খরচ হয়, সেই খরচ তোলার জন্য চাষির ঘরে ওঠার সময় বিক্রি করে, এবং বিক্রি করে দিই তারা আমাদের এখান থেকে নিয়ে তাদের গোডাউনে যায়। আগে আমরা যেমন খোলা বাজারে বিক্রি করতাম, এখন আর ওইভাবে পারি না। এখন ওই আড়তদারদের যারা আছে, লোক আছে, তারা আমাদের কাছ থেকে ধান ক্রয় করে। কিরকম লাভ হয় আপনার? মানে বছরে আপনি কতটুকু ধান উৎপাদন করেন, লাভ হয় কেমন? না, ধানে লাভ হয় না, ধানে লাভ হয় না। আর যে খড়টা হয়, খড়টাই আপনার গবাদি পশু খাওয়ার জন্য, ওইটুকু দেখা যাচ্ছে, কিন্তু ধানে কোনো লাভ নেই। ধানে লাভ না হলেও ধান করছেন? হ্যাঁ, ধান করতে হয়, কারণ আমার তো জমি ফেলে রাখি না আমরা। নিজে খাওয়ার জন্য? নিজে খাওয়ার জন্য। কিছু বিক্রি করেন, তাই তো? কেমন আছেন আপনি এমনিতে? কৃষি কাজ করে আছেন কেমন? দিন কেমন চলছে? না, কৃষি কাজ করে খুব ভালো নেই। আপনার সন্তানেরা কি কাজ করবে? কৃষি কাজ করবে, আপনি বলবেন তাদের কৃষি কাজ করতে, না অন্য কিছুতে চলে যাবে তারা? না, আমি কৃষি কাজ করতে তাদেরকে ওইভাবে বলতে পারবো না, কারণ কৃষি কাজে কোনো লাভ নেই। যা ইনভেস্ট করি, দেখা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বা আমাদের যে ডিজেলের যে দাম বা আমাদের যে উৎপাদনের জন্য আমরা কারো সহযোগিতা পাই, যেমন কৃষি অফিস আছে, কিন্তু কৃষি অফিসাররাও আমাদেরকে কোনো সহযোগিতা করে না, কৃষির উপরে কোনো প্রণোদনা নেই। এবং আমরা যারা কৃষক, আমাদের যে সহজলভ্য কোনো ঋণের ব্যবস্থা থাকবে তাও নেই, সময় মতো সার দিতে পারি না, সময় মতো কীটনাশক দিতে পারি না, সময় মতো জমিতে পানি দেওয়া যায় না। আর এই খরার কারণে, তেলের দাম বৃদ্ধির কারণে এখন আমরা ধানে ঠিক মতো আপনার সেচ দিতে পারছি না।
জি মোহাম্মদ রকুন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি মাননীয় বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির কাছে আবারও ফিরতে চাই। মাননীয় মন্ত্রী, আমি আসলে কিছু বাস্তবতা তুলে ধরার চেষ্টা করলাম। এখান থেকে আমি কোনো প্রশ্নই আপনাকে করতে চাই না। আমি কেবল দেখলাম কৃষক ধান বিক্রি করে 25 টাকারও কমে, মিলে গিয়ে সেটা 40 টাকা হয় এবং বাজারে আমরা হাতে পাই 45 টাকায় এখনকার বাস্তবতায়। আমি আসলে এ নিয়ে আপনাকে কোনো প্রশ্নই করব না। আমি শুধু একটি তথ্য আপনার সামনে তুলে ধরতে চাই। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ BIDS এর সাবেক গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ডক্টর SM আসাদুজ্জামান বলেছেন, যারা নীতি নির্ধারক তাদের সঙ্গে এদের কোথাও না কোথাও সম্পর্ক আছে। সেটা লেনদেনের সম্পর্ক। কেউ তো নির্মোহভাবে সিন্ডিকেট কন্ট্রোল করছে না। আপনি যদি সুবিধা পান সিন্ডিকেটের কাছ থেকে, তাহলে কিভাবে নির্মোহভাবে কাজ করবেন? মাঠ পর্যায়ের অনেকেই আছে, তারা সঠিকভাবে কাজটা করতে চায়, কিন্তু উপর থেকে যখন নির্দেশ আসে তখন তাদের কিছু করার থাকে না। আমি একদম উনি যা বলেছেন হুবহু সেই কথাটাই আপনাকে বললাম। আচ্ছা, এই যে ডক্টর M আসাদুজ্জামান বলেছেন এই উপর থেকে নির্দেশদাতাটা কে আসলে, সেটা আপনার কাছ থেকে বুঝতে চাই আমি। এটা তো উনি যেটা বললেন সেটা ওনার ব্যাপার, আমার কোনো ধারণা নাই যে উপর থেকে সিন্ডিকেট বা কারা করে তা তো আমরা জানি না, এবং এইটা উপর থেকে কে নির্দেশ দেয় বা কিভাবে করে সেটা আমার জানা নয়। আমাদের মন্ত্রণালয় যেটা করে সেটা আমরা এক্সপ্লেন করেছি। শুধু একটু একটা কথা বোঝার জন্য, বা আপনি যে কথাটা বেশ কিছুক্ষণ আগে বললেন যে 25 টাকা প্রতি যদি ধানের দাম হয় সেটা বাজারে গিয়ে 45 হয়। আসলে 25 টাকা ধান হলে পরে এটা যখন চালে কনভার্ট হয়ে যায় তখন কিন্তু কস্ট প্রাইসই চলে যায় 38 থেকে 39 টাকা, কারণ 1 মণ ধানে চাল গিয়ে দাঁড়ায় 25 বা 26 কেজি। অতএব তার চালে সেটা আপনারটাই ধরি আপনার যে 1000 টাকা যদি ধানের মণ হয় তাহলে চালের দাম পড়বে গিয়ে ভাঙানের পরে সেটা 38 টাকা 39 টাকা পড়ে যাবে এই হিসাবটার মধ্যেই। আর কৃষক ভাই যেটা বললেন এটাও ঠিক কথা যে 1000 টাকা করে বিক্রি করার পরেও তারা কিন্তু কোনো লাভ করতে পারেন না, তারা কিন্তু কোনোভাবে টিকে আছেন হয়তো খ্যার বা এইসব কিছু দিয়ে তারা টিকে থাকার, অথবা না করলে পরে জমিটা নষ্ট হয়ে যাবে। অতএব আমাদের দুটো জিনিস দেখতে হয়, কারণ এক হলো কৃষকরা যেন তার ন্যায্য মূল্য পায়, আবার যেন ভোক্তারাও তারা যেন সেইভাবে তারা কিনতে পারে যেটা তাদের পাওয়া উচিত। আমাদের কাজটা হলো যে ভোক্তারা যেন সঠিক দামে পায়, এই জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যাতে করে কিভাবে করা যায়। যে কথাটা আমাদের একজন ভদ্রলোক বললেন, বোধহয় রাজিকুজ্জামান সাহেব বললেন যে ভোক্তাদেরকে নেওয়া হয় না। আমাদের কথাটা হলো যে আপনারা জানেন যে ভোক্তা অধিকার রয়েছে, ক্যাব রয়েছে, সবার কথা, আর পেপার তো রয়েছে তাদের কথা বলার জন্য। আমরা যেটা করি যে কী দামে ইম্পোর্ট হচ্ছে, বাজার কি আন্তর্জাতিক বাজার, আমরা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে রিপোর্ট নেই যে কী দামে এসে চট্টগ্রাম বন্দরে পৌঁছালো, তার উপরে যে ফ্রেমটা আছে সেটা রেখে আমরা একটা দাম ফিক্স আপ করি যে এই দামে চিটাগং বন্দরে এসে পৌঁছেছে, তার ক্লিয়ারিং প্রাইসটা কত ছিল এবং তার উপরে ধরে, এবং আন্তর্জাতিক বাজারেও কি দাম সেটা তো আজকাল জানাই যায়। প্রতিমধ্যে সবাই যে কেউ চেষ্টা করলে প্রতিদিনই জানতে পারে আজকে কোথায় কি জিনিসের দাম, সেইটাকে ধরে একটা তৈরি করে দেয়, সেই যেটা আলোচনার মাধ্যমে হয়। উনি হয়তো ট্যারিফ কমিশনের কথা জানছেন না, কিন্তু আমাদের বলি যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা প্রসেস আছে, একটা ওয়ে আছে যেভাবে এই দামটা ঠিক করা হয়। এখন এইটা হলো দাম ফিক্স আপ করার ব্যাপার। এখন ধরেন আজকে আলোচনাটা আমজনতা জিনিসপত্রের দাম, তার মধ্যে আপনারা যাদের ইনভাইট করেছেন অত্যন্ত জ্ঞানী গুণী মানুষ, কিন্তু কারো কারো বক্তব্যে লক্ষ্য করা যাচ্ছে এটার বাইরে রাজনীতির কথা বলতে চেষ্টা করছেন, কোথাও ঠেলে নিয়ে যাচ্ছেন, কেউ বর্ডারে গুলির কথা বলছেন, কেউ বলছেন আগের রাতে ভোটের কথা। আমি কিন্তু সে আলোচনায় আসিনি, আমি সে আলোচনায় খুব স্বাচ্ছন্দ্য ফিল করি না, কারণ আমি অত ভালো বড় রাজনীতিবিদ নই। কিন্তু একটা কথা বলি, আপাত দৃষ্টিতে যেতে ওনাদের কথার পরিপ্রেক্ষিতে আজকে সামনে আমরা কি দেখছি, বাংলাদেশটার অবস্থাটা কি দেখছি, মাথাপিছু কামাই কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমাদের দেশের সাধারণ মানুষের জীবন ব্যবস্থাটা কতটুকু বদলেছে, আন্তর্জাতিকভাবে বাংলাদেশ কেমন করে উন্নয়নশীল দেশের গ্রাজুয়েশনের দিকে যাচ্ছে, কেন আজকে অর্থনীতির কথা বলা হচ্ছে আশেপাশে সব দেশ থেকে আমরা এগোচ্ছি, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজলে কিন্তু অনেকটাই ওনাদের কথার সাথে মিলবে না।
হতে পারে কোনো একটা বিশেষ সময় কোনো জিনিসের কিছুটা দাম বেড়েছে, সেটাও আমাদের সবাই মিলে চেষ্টা করতে হবে। আমাদের ভোক্তা অধিকারের কথা হয়েছে, বেশ কয়েক বছর হলো আমাদের দেশে আইনটা হয়েছে, এখনও ভোক্তা অধিকারের সত্যি কথা বলতে কি যথেষ্ট পরিমাণ লোকবল আমরা নিতে পারিনি। আমাদের প্রতিনিয়ত চেষ্টা চলছে। আগামীকাল ভোক্তা অধিকার দিবস, আমরা চাইছি যে এটা একটা শক্তিশালীভাবে কাজ করুক, মানুষের সচেতনতা বৃদ্ধি করুক, সে ব্যাপারে কিন্তু আমরা কাজ করে চলেছি। অতএব আমি আসলে কোনো রাজনৈতিক বিতর্কে যেতে রাজি না। আমি শুধু বলতে চাই বাণিজ্য মন্ত্রণালয় চেষ্টা করে একটা ফর্মুলা বেসিস করে যে কীভাবে জিনিসপত্রগুলোর দাম বাড়ে। আপনি আরেকটা প্রশ্ন আপনার কথাতে বলেছিলেন যে পেঁয়াজের লোকসানটা হলো কেমন করে। আপনি যদি একটুখানি পিছনে ফিরে যান, এবারও যখন ভারত বন্ধ করে দিয়েছিল তখন ব্যবসায়ীরা আগের বছরের অভিজ্ঞতায় তারা টার্কি থেকে, ইজিপ্ট থেকে পেঁয়াজ ইম্পোর্ট করেছিল। তখন আমরা খবর নিয়েছি যে 37 থেকে 40 টাকা তাদের কস্ট পড়েছে, যেটা তারা ব্যাংক পেমেন্ট করেছে, তারা নেগোশিয়েট করেছে এবং এলসি ওপেন করেছে। আর আপনারাই খুব ভালো করে জানেন, আপনাদের কাছে হিসাব আছে যে সেই সব পেঁয়াজগুলো 18, 20, 22, 25 টাকা এবং প্রচুর পেঁয়াজ পচে গেছে। তো লোকসান স্বাভাবিক কারণেই যারা এনেছেন তাদেরই হয়েছে, যারা এইসব প্রাইভেট যারা ইম্পোর্টার এনেছেন তারা সে লোকসান করেছেন, সেটা তাদের ব্যাপার হতে পারে। তারা যখন লাভ করে তখন তারা করেন। মাননীয় বাণিজ্য মন্ত্রী, আমরা কিন্তু এটাও শুনেছি যে 3000 কোটি টাকা এই পেঁয়াজ সিন্ডিকেটটা তুলে নিয়ে গেছে, সেরকম কথাও কিন্তু আমরা শুনতে পাই। কিন্তু সেটা আপনার কাছে আমার প্রশ্ন না, আপনার কাছে আমার প্রশ্ন, প্রতিবারই বলা হয় যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, কিন্তু সেই দৃষ্টান্ত কি আমরা দেখতে পেয়েছি বা পাচ্ছি বা পাবো? দেখেন, আমরা যখন ভোক্তা অধিকার, আপনারা সেই হিসাবটাও জানেন যে গত বছর যখন পেঁয়াজের দামটা বাড়লো, যেটা আমরা মনে বলেছি যে সেই সময় সেই দামটা তারা অযৌক্তিক। আমাদের প্রতিদিনই, অন্তত প্রতিদিন শত শত ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে, কোথাও কোথাও জেল দেওয়া হয়েছে। কিন্তু এই বিশাল বাংলাদেশের বাজার, সবখানে আমাদের সে সামর্থ্য নাই এখনও ভোক্তা অধিকারের যে সব বাজারে সবখানে যেতে পারবে। তারা মূলত চেষ্টা করে মূল বড় পাইকারি বাজারগুলো এবং সেগুলাকে কন্ট্রোল করার চেষ্টা করে। এটা আপনার কথা আমি সাথে একমত যে আমাদের ভোক্তার যে অধিকার, তাদের ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি করা আমাদের যেমন জরুরি, পাশাপাশি আমাদের ভোক্তা অধিকারের যে জনবল, কাঠামো এবং সবকিছুই আমাদের বাড়াতে হবে। তাহলে হয়তো আমাদের অবস্থাটা আরেকটু ভালো হবে। নিশ্চয়ই বাড়াতে হবে, কেননা আমি যদি আপনাকে একটা হিসাব দিই, গত বেশ কয়েক বছরে, সম্ভবত 10 বছরে, বছরটা আমি ঠিক 10 বছরই হবে, 10 বছরে ভোক্তা অধিকার জরিমানা করেছে কেবলমাত্র 72 কোটি টাকা সব মিলিয়ে। কিন্তু পেঁয়াজের এই কারসাজির সময়ে শুধু পেঁয়াজ একটি পণ্য থেকে 3000 কোটি টাকা বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। কাজে ফারাকটা এরকম, এই ফারাকটা যেন এত বড় না হয় সেই প্রত্যাশা তো রইল। বাণিজ্যমন্ত্রী, আমি চেষ্টা করব আপনার কাছে আরেকবার ফিরে আসার, কিন্তু আমি ডক্টর এম শামসুল আলমের কাছে আরেকবার যেতে চাই, কারণ আমার হাতে সময় আছে আর 4-5 মিনিট। এই আলোচনা আসলে দীর্ঘ আলোচনা, এত অল্প সময়ে হয় না। জনাব শামসুল আলম, আমাকে একটু বলবেন যে টিসিবিকে বলা হয় ঘুমন্ত প্রতিষ্ঠান, এই টিসিবি কি আসলেই ঘুমন্ত প্রতিষ্ঠান না জেগে জেগে ঘুমাচ্ছে? টিসিবি যদি অ্যাক্টিভ হতো তাহলে কি এই অবস্থা হতো কিনা, আমাকে ছোট করে প্লিজ একটু বলুন। আমি ছোট করে যেটা বলতে চাই যে বাজারটাকে প্রতিযোগিতামূলক করতে হবে। পণ্য বিক্রিতে যদি প্রতিযোগিতা না থাকে তাহলে মুনাফা ম্যাক্সিমাইজ করার সুযোগ যদি মনোপলি হয়ে যায় থাকবেই। এখন মনোপলি হয়ে গেছে, ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে গেছে। আপনার চাল ব্যবসায়ীদের প্রতিনিধির কাছ থেকে যে বক্তব্য আসছে, উনি বলেছেন 65 টাকা থেকে 70 টাকা। পুরা সাপ্লাই চেনে যতগুলো কস্ট অ্যাড হওয়ার জায়গা আছে সব জায়গাতেই যদি এইভাবে অ্যাড হতে থাকে তাহলে ভোক্তার কাছে যখন পৌঁছায় সেই মূল্য কত দাঁড়ায়, সেই হিসাবটা কোনো কস্ট যারা অ্যাড করে কেউ এককভাবে তারটা দেখে, অন্যটা দেখে না। আজকে মন্ত্রী মহোদয়কে ভাবতে হবে যে পুরা সাপ্লাই চেনে প্রত্যেকেই কিছু কিছু সামান্য সামান্য অ্যাড করে বলছেন যে এতটুকু বৃদ্ধি হতেই পারে, এতটুকু বৃদ্ধি হওয়া যৌক্তিক তিনি মনে করছেন না। কিন্তু আমি মনে করছি যে প্রত্যেকটা কস্ট যোগ হয়ে কিউমুলেটিং হয়ে যে বোঝাটা এসে চাপছে, যে হিসাবটা অলরেডি রাজিকুজ্জামান রতনের কথা এসছে। এবার আসেন, যে কথাটা মন্ত্রী মহোদয় বলেছেন আমি মনে করি সে কথাটা খানিকটা অপূর্ণ রয়ে গেছে, সম্পূর্ণ হয়নি। কারণ জরিমানা করে ভোক্তা পর্যায়ে যে অব্যবস্থাটা তৈরি হয়েছে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। আপনাকে আপস্ট্রিমে পলিসির জায়গা যাইতে হবে। যে কথাটা আপনি বলেছেন যে টিসিবির ব্যাপারটি, সরকারকে এখানে প্লেয়ার হিসেবে, ব্যবসার প্লেয়ার হিসেবে নামতে হবে
এবং যখনই সংকট তৈরি হয়, যে কথাটা হিসাবটা আসছে যে রমজানের সময়ে এত কেজি চিনি লাগে, সবই মন্ত্রণালয়ে নির্ধারিত হিসাব আছে, তাহলে ওই সরবরাহটা আগে থেকে নিশ্চিত করার জায়গায় সরকারকে যে কোনোভাবেই আসতে হবে। এখন আন্তর্জাতিক বাজারটা এখন একটা ভিলেজে পরিণত হয়ে গেছে, যে কোনো সময় যে কোনো জিনিস যে কোনো জায়গা থেকে আনা, এখন আর ওই সংকট নেই যে তার মানে 71 আপনি সালে একদম চাল আসতে পরিপূর্ণ পারলো না সঠিক বলে তো পরিকল্পনার কথা বলছেন। পরিকল্পনা থাকলে, আইনের সঠিক প্রয়োগ থাকলে এই অবস্থা আর হতো না। আমি একটু আব্দুল সালাম সাহেবের কাছে যেতে চাই, তার কাছ থেকে ছোট করে জানতে চাই। দেখেন, বিএনপিকে অনেক বিষয়ে সরব দেখা যায়, কিন্তু আমজনতার যে সমস্যা, এই যে পেটের সমস্যা বলতে আমি বুঝছি এই যে দাম দিয়ে জিনিসপত্র কিনতে হয়, এসব ব্যাপারে কিন্তু বিএনপিকে অতটা সরব দেখা যায় না। তার মানে কি এই যে এই সময়ও আপনারা জনগণের তরফ থেকে সরবভাবে সরকারের উপর চাপ প্রয়োগ করতে পারছেন না যে তোমরা জিনিসপত্রের দাম ঠিক রাখো? সরকারকে আসলে কোনো চাপ ফিল করে? কারণ সরকার তো আগেই বলছে যে জনগণের সাথে তার কোনো সম্পর্ক নাই, কাজে চাপ হবে কীভাবে? বিএনপি তো কথা, যে একটা সমাবেশ করতে গেলে আমাদের এত পোহাইতে হয়, তাই কাজে বিএনপি চেষ্টা করে, বিএনপি যতটুকু করার চেষ্টা করে। এখানে যেটা বলবো যে আসলে অবিরাম অনাচার, দুর্নীতি, বিচারহীনতা, গণতন্ত্রহীনতা থাকলে এই সমস্ত বিষয় আসবেই। দেখেন, আজকে এখানে একটা ছোট কথা বলি, মন্ত্রী সাহেব যদি কিছু মনে না করেন, যে মন্ত্রী সাহেব তো দাম বাড়ার বিষয়টা, চালের দাম বাড়ার বিষয়টা উনি হিসাব দিয়ে জায়েজ করে দিলেন। এখন তো ব্যবসায়ীরা কি বলবে যে না, মন্ত্রী সাহেব তো ঠিকই বলছেন। অর্থাৎ এখানে বিষয়টা দাঁড়াইছে যে মধ্যস্বত্বভোগী যারা আজকে, যাদের কারণে দামটা বাড়তেছে, আজকে সেই মধ্যস্বত্বভোগীকেই যদি আপনি কমাতে না পারেন, আজকে যেটা রাজ্জাক সাহেব বলছে বা আমাদের যে ভোক্তা সমিতি উনিও বলছেন যে ওই উৎপাদন হচ্ছে, মাঝখানে এসে বাজারে পাচ্ছে সেটা ডাবল হয়ে যাচ্ছে দাম। এই যে মাঝখানের টাকাটা, মধ্যস্বত্বভোগীর যে টাকাটা, এই টাকাটা কোথায় যাচ্ছে, কারা পাচ্ছে? এটাকে যদি আপনি না দমাতে পারেন, না বন্ধ করতে পারেন, তাহলে তো হারবে না। আজকে যে চাষি যেটা বললো, ওনার চালটা উনি আগে যেভাবে বিক্রি করতেন ধান, সেইভাবে এখন বিক্রি করতে পারছে না, তাকে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে ওইখানে যায় তাকে বেচতে হবে, অর্থাৎ সেখানে সে দাম পাচ্ছে না। এই যে বিভিন্ন সিস্টেমের অভাবের কারণে আজকে যে বিষয়গুলো হচ্ছে, এগুলো যদি দূর করা না যায়, তাহলে হবে কি, সবচেয়ে বড় মানে একটা অশনি সংকেত যেটা, যে ধানি জমি কমে যাচ্ছে আজকে লাভের জন্য মানুষ কিন্তু একটা সিস্টেমে আনতে বলছেন আপনি। আমি একটু রাজিকুজ্জামান রতনের কাছে যাই, আসলে আমার হাতে আর সময় নেই। রাজিকুজ্জামান রতন, আপনি একদম ছোট করে বলেন, সরকার বেশি শক্তিশালী না সিন্ডিকেট? এই সিন্ডিকেট আসলে কিভাবে ভাঙা সম্ভব, এদেরকে কিভাবে শাস্তির আওতায় আনা সম্ভব? ছোট করে বলেন প্লিজ। দুজনেই হাত ধরাধরি করে চলে, তো ফলে কোন হাতটা যে শক্তিশালী এভাবে আলাদা করে বলা যাবে না। তবে টিসিবিকে আপনি বলেছেন যে ঘুমন্ত প্রতিষ্ঠান কিনা, টিসিবিকে আসলে ঘুম পাড়িয়ে রাখা প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। দেখুন, আমি শুধু একটা কথা বলি, রমজানে টিসিবির মানে এস্টিমেটটা কতটুকু, সে তেল বিক্রি করবে 25,000 টন, চিনি বিক্রি করবে 13,000 টন, পেঁয়াজ বিক্রি করবে 17,000 টন এবং ছোলা বিক্রি করবে 600 টন। যেখানে তারা নিজেরাই এস্টিমেট করে দিয়েছে যে চিনি লাগবে 4 লাখ টন, টিসিবি বিক্রি করবে সেখানে 13,000 টন। তাহলে কিভাবে তারা বাজারটাকে নিয়ন্ত্রণ করবে? তার মানে আসলে টিসিবির মতো একটা শক্তিশালী প্রতিষ্ঠান, যেটা জনগণের অথবা ভোক্তার অধিকারটাকে সম্প্রসারিত করতে না পারলো, অন্তত সংরক্ষণ করতে পারতো, সে নিজেই তো মানে দুর্বল হয়ে পড়ে আছে। ফলে এখানে দেখতে হবে রাষ্ট্রীয় পলিসি, রাষ্ট্রীয় সিদ্ধান্তটা কি। সিদ্ধান্ত হচ্ছে যে যেমন করে পারো ব্যবসা করো, আর জনগণকে বড় যতটা পারো সহ্য করো। আর শুধু একটা কথা বলি যে চাল আমাদের প্রতিদিন আমাদের বাজারে প্রায় 40,000 টন চাল কেনাবেচা হয়, 70,000 টন লাগে, 40,000 টন কেনাবেচা হয়। তাতে যদি কেজিতে 7 টাকা করেও দাম বাড়ে, এক মাসে জনগণের পকেট থেকে 840 কোটি টাকা চলে যায়। অনেক ধন্যবাদ রাজিকুজ্জামান রতন, সবাইকে ধন্যবাদ। আরো কথা বলবার ছিল কিন্তু সময় দিতে পারলাম না। সবচেয়ে বেশি ধন্যবাদ মাননীয় বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে, কেননা তিনি সরাসরি এসেছেন আমজনতার প্রশ্নের উত্তর দিতে। এটা বড় সৌভাগ্য। এভাবেই আসলে আমজনতার কথা সরকারের কানে পৌঁছবে এবং সেই সকল সমস্যার সমাধানও হবে, এটাই আমরা আশা করি। আমজনতার সঙ্গে থাকুন, আমজনতার শক্তি বড় শক্তি।